আজকের ক্লাসে আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পড়ব। আপনারা সবাই মূলত এই যেই বইটা মাস্টার, এই যেই বইটা সবাই এই বইটা অবশ্যই চিনেন বা এই বইয়ের পিডিএফ সবার কাছেই থাকার কথা। পিডিএফ না থাকলে আপনারা পিডিএফ ডাউনলোড করে নেবেন অথবা মেইন বইটা কিনে নেবেন, কারণ এই বইটা আপনার চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে দিবে। তো আমার মনে হয় যে পাশাপাশি আপনাদের কাছে এই যে এই বইটাও রয়েছে, এক্সপার্ট ইংলিশ। এই বইয়ের পিডিএফটাও আপনারা ডাউনলোড করে নেবেন আমার গ্রুপ থেকে। তো ওই গ্রুপেই দেখবেন দেওয়া রয়েছে। আপনারা হয় এই বই থেকে পড়াশোনা করবেন, না হয় এই বই থেকে পড়াশোনা করবেন। দেখুন আমার কিন্তু এখানে স্লাইড রয়েছে, যেটা আপনাদেরকে আমি শীট আকারে দিয়ে দেব। অতি গুরুত্বপূর্ণ যে 200 ফ্রেজ এন্ড ইডিয়মস। তো এইগুলা হচ্ছে আমি এইখানে আসলে মূলত স্লাইড থেকে পড়াবো না, কারণ হচ্ছে আমি এইগুলো হচ্ছে মূলত বিভিন্ন কোচিং এ যখন ক্লাস নিতাম তখন হচ্ছে আসলে স্লাইড থেকে পড়াইতাম। যে স্লাইডে এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম যে এটা 28তম বিসিএস এ, এটা 11তম বিসিএস এ, এটা 32তম বিসিএস এ, যেগুলা যখন যেভাবে এসেছে। তো এই জিনিসগুলা নিয়ে মূলত একটা স্লাইড বানানো হয়েছিল। তো স্লাইড গুলো হচ্ছে আসলে মূলত প্রেজেন্টেশন নেওয়ার জন্য, বাট আপনাদেরকে আমি বই থেকে পড়াবো। এর মেইন কারণ হচ্ছে যখন আপনাকে আমি বই থেকে পড়াবো এই জিনিসগুলাই তো বারবার আসবে পরীক্ষায়। আপনি দেখবেন অটোমেটিক আপনার অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে বা মুখস্থ হয়ে যাচ্ছে। দেখুন, এই আমরা মূলত ফ্রেজ এন্ড ইডিয়মস যেটা পড়তে চাচ্ছি, এটা পুরোটাই হচ্ছে মুখস্থের ব্যাপার স্যাপার। এখানে আসলে বুঝানোর কিছু নাই যে আমি এখানে ম্যাথমেটিক্যাল টার্মের মতন যে কিছু বুঝিয়ে দেব, এরকম কিন্তু কোনো কিছু আপনি এই জায়গায় পাবেন না। এই জায়গায় যা আছে সবই হচ্ছে মুখস্থ করার জিনিস। কিন্তু তারপরেও তাহলে আমি কেন ক্লাস নিচ্ছি? ক্লাস নেওয়ার কারণ কি? আপনাকে আমি এই যে বইটা থেকে দাগিয়ে দেব, এইখানে প্রায় 1000-এর মতন ফ্রেজ এন্ড ইডিয়মস আছে। কিন্তু আমি কি করব, এই বইটা দাগিয়ে আপনাকে কমিয়ে দেব যে আপনি 200 বা 250টা ফ্রেজ এন্ড ইডিয়মস পড়বেন, 200 থেকে 250। এইটুকু পড়লে এনাফ। আমি যেগুলো দাগাবো আপনি জাস্ট এইটুকু পড়লে এনাফ। আমি এটা কিভাবে এত কনফিডেন্সের সহিত বলতেছি, কারণ হচ্ছে আমি বিভিন্ন বই থেকে বিভিন্ন প্রশ্ন দেখেছি এবং প্রশ্ন দেখে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এগুলা নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি, তখন দেখেছি যে এই জিনিসগুলো শিখলেই মূলত হয়ে যায়। তো ওই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি হচ্ছে কিছু মানে ফ্রেজ এন্ড ইডিয়মস দাগিয়ে দিব, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে আপনার এই ক্লাসটা করে মূলত কি উপকার হবে? এই ক্লাসটা করে আপনি যখন আমার কথাগুলো শুনবেন তখন অনেক কিছু মুখস্থ হয়ে যাবে, মানে অনেক কিছু একটা ধারণা চলে আসবে যে এইটার দাগাইলে এটাই হয়। তাহলে আমরা কেন আসলে স্লাইড থেকে পড়তেছি না? স্লাইড থেকে পড়তেছি না জাস্ট আমি যখন কারো প্রেজেন্টেশন নেই তখন হচ্ছে মূলত এই স্লাইডটা পড়াই। কিন্তু এখন হচ্ছে আপনাদেরকে আমি এই কোর্সে আসলে স্পেশাল করে পড়াতে চাচ্ছি, তাই হচ্ছে আপনাকে আমি একদম বইটা দাগিয়ে দাগিয়ে পড়াচ্ছি। তো আমার মনে হয় যে আপনি পুরো ক্লাসটা করলে, আমি হয়তো 1 ঘন্টার মতন আজকে পড়াবো, 1 ঘন্টায় আপনি হচ্ছে 100-র মতন যদি ফ্রেজ এন্ড ইডিয়মস খাতায় লিখে ফেলতে পারেন, আপনি 100-র মতন ফ্রেজ এন্ড ইডিয়মস নোট করে ফেলবেন। আপনি উপরে হচ্ছে আপনার নামটা লিখবেন বা আমি আমি যে পড়াচ্ছি এটা আপনি লিখতে পারেন। এভাবে হচ্ছে 100 ভোকাবুল মানে 100 ফ্রেজ এন্ড ইডিয়মস আপনি হচ্ছে লিখে ফেলবেন, নোট করে ফেলবেন, এবং এটা হচ্ছে আপনার টেবিলে সব সময় রাখবেন, কারণ হচ্ছে এটা একদিন পরে মুখস্থ রাখা যাবে না। আপনার যতদিন পর্যন্ত চাকরি না হবে আপনি বারবার কি করবেন, এটা পড়তে থাকবেন। আমি বলতে বুঝাতে চাচ্ছি আপনার যতদিন পর্যন্ত পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত আপনি কি করতে থাকবেন, এটা পড়তে থাকবেন, এবং পরীক্ষার আগের রাতেও এটা পড়েই হচ্ছে আপনি পরীক্ষার হলে যাবেন। কারণ এই জায়গা থেকে একটা মার্ক কিন্তু মোটামুটি শিওর, যে এই জায়গা থেকে আপনি বলেন প্রাইমারি বলেন, এনটিসিআরসি বলেন, ব্যাংক বলেন, বিসিএস বলেন, ইভেন আরো যত চাকরি রয়েছে সকল চাকরিতে মিনিমাম 1 মার্কস পেয়ে যাবেন। তো এই বইটা হচ্ছে মূলত মাস্টার। এই যে মাস্টার, এই যে এই বইটা, এই বই থেকে আমরা পড়াবো। আপনি আসলে খুঁজবেন কিভাবে যে এই যে বইয়ের এই যে পিছনে চলে যাবেন, এই যে সূচিপত্রে চলে যাবেন। দেখুন আপনার কাছে যে পিডিএফটা আছে বা যে বইটা আছে, আপনি সব সময় কি করবেন, এই সূচিপত্রে গিয়ে যেটা আমি পড়াচ্ছি সেটা হচ্ছে খুঁজবেন। এই যে এইখানে দেখুন ইডিয়মস এন্ড ফ্রেজ। তো ইডিয়মস এন্ড ফ্রেজ কত নাম্বার পেজে আছে? এই যে 881 নাম্বার পেজে আছে। তা আপনি কি করবেন, এই 881 নাম্বার পেজে চলে যাবেন। এইখানে গিয়ে দেখবেন যে আপনার পেজ নাম্বারটা কত, এই যে দেখুন নিচের দিকে দেওয়া আছে
881। এখন আপনি পড়া শুরু করবেন, তাহলেই তো হলো। তো এইটা হচ্ছে একদম সূচিপত্র দেখে আপনি এই বইটাতে চলে যাবেন। অথবা আপনি দেখুন এই যে এই বইটা এক্সপার্ট, আমি যেটা আসলে অনেক সময় ফলো করি, এটা হচ্ছে আপনি এই যে এই জায়গা থেকে আপনি দেখুন সূচিপত্র রয়েছে, এই সূচিপত্রতে আপনি ক্লিক করলে ডিরেক্ট ওইখানে চলে যেতে পারবেন। এটা একটা স্মার্ট পিডিএফ। তো এই পিডিএফ এর সূচিপত্রের লিঙ্ক দেওয়া রয়েছে। তো আপনি যদি একদম নিচের দিকে যান, নিচের দিকে গেলে আপনি হচ্ছে এই যে দেখুন ফ্রেজ এন্ড ইডিয়মস 58 নাম্বার যেটা রয়েছে, এটা হচ্ছে 852 নাম্বার পেজে রয়েছে। আপনি এখানে ক্লিক করুন, দেখুন 852 নাম্বার পেজে চলে যাবেন। তো এই জায়গা থেকে দেখুন বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এই যে ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে এসেছে, আপনি এই বইটা যদি এক্সপার্ট বইটা একটু দেখেন, এক্সপার্ট বইয়ে দেখবেন বিসিএস এর প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ যে পরীক্ষা হয় বিসিএস এর, এখানে প্রায় হচ্ছে কয়টা, 51টা। যদিও এটা আগের বই দেখে 51, এখন আপডেট হলে আরেকটু বেড়ে যাবে। তো এখানে ব্যাংকেও এসেছে বিভিন্ন জায়গায়, এই যে প্রাইমারি জবে এসেছে, এই যে পিএসসি বা আদার জব গুলার ভিতরে এনটিসিআরসি এতে পড়তেছে। তো এইখানেও হচ্ছে 140টার উপরে কি আছে ওভারঅল। তো এই যে জিনিসগুলাই এই বইয়ে মাস্টার বইয়ে দেওয়া আছে, একই জিনিস, এই জিনিসগুলাই এই মাস্টার বইয়ে দেওয়া আছে। আমরা কি করব, এই মাস্টার বই থেকে একটা বই থেকে যদি প্রিপারেশন নিতে পারি তাহলে এনাফ, আমরা এই মাস্টার বইটাই ফলো করব। তাহলে আমরা শুরু করে দেই। আসলে ফ্রেজ এন্ড ইডিয়মস কি? এটা হচ্ছে প্রবাদ বাক্য। প্রবাদ একরকম দেখা যায়, বাট আরেক রকম। দেখুন এই যে এটাই আমি একটু বলি, টু কিক দা বাকেট, মানে বাকেট অর্থ জুরি, আর টু কিক মানে একটা লাথি মারো। তাহলে জুরিতে লাথি মারো, এটার অর্থটা প্রায় এরকম না, শোনা যাচ্ছে না, যে জুরিতে একটা লাথি দাও বা লাথি মানে কিক কিক করো জুরিতে। কিন্তু এটার আসলে অর্থটা তো এরকম হইলেও কিন্তু এক্সিস্ট করে অন্য অর্থ, মানে ভাবার তো এক জিনিস, আর হচ্ছে এটার শব্দের অর্থগুলো আরেক জিনিস। তো এটাই হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস, প্রবাদ বাক্য যেটা, মানে প্রবাদ, বুঝছো? এই প্রবাদটা কেমন, এই যে কিক দা বাকেট, এটার অর্থটাই হচ্ছে মূলত মারা যাওয়া। এটা কিক দা বাকেট, এটার অর্থই হচ্ছে মারা যাওয়া। তাহলে এই মারা যাওয়া এটা কোথায় বোঝাচ্ছে, এই যে ডাই, এই ডাইটাই হচ্ছে কি মারা যাওয়া। তাহলে কিক দা বাকেট বলতে মারা যাওয়া এরকম বোঝাচ্ছে। তো এরকম অনেকগুলা হচ্ছে আমাকে জানতে হবে। তো আমি এইগুলা শিখবো, ধীরে ধীরেই শিখবো। কারণ একদিনে আমরা 100 মানে 100 ফ্রেজ এন্ড ইডিয়মস মুখস্থ করাও তো খুব কঠিন, বাট মনে রাখতে পারলে এটা কিন্তু খুবই মানে কাজে দেবে। তো এই জন্য আমরা নোট করে ফেলবো সবাই, এই যে টু কিক দা বাকেট, এটা হচ্ছে কি মারা যাওয়া আর কি, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করা। তো আমরা এটা একটু দাগাই ফেলি, টু কিক দা বাকেট এটা আমরা একটু দাগাই ফেলি। আর একটা হচ্ছে পাস্ট অ্যাওয়ে অর্থ হচ্ছে মারা যাওয়া, আর কিক দা বাকেট এটার অর্থ হচ্ছে কি মারা যাওয়া। এই যে পাস অ্যাওয়ে আর কিক দা বাকেট, এই হচ্ছে একটা আমরা মনে রাখবো। আমরা এইভাবে নোট করে ফেলবো যে কিক দা বাকেট, তারপরে পাস্ট অ্যাওয়ে, পরে হচ্ছে টু ডাই, এরকম এটা আমরা নোট করে ফেলবো। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার একটা চলে গেল এইখান থেকে। তো আমরা একটু নিচে চলে যাই। আসলে এইখানে জাস্ট প্রশ্নের ধরন বোঝার জন্যই করা হয়েছে। আমরা এইখান থেকে দেখবো না, এই জিনিসগুলাই পড়বো আসলে মূলত। এই যে অ্যাসিলিস হিল, এটাই আমরা পড়বো, এই যে অল বাট, এগুলাই আমরা পড়বো। কিন্তু আমরা এইখান থেকে না, আমরা প্রশ্ন সলভের মতন করে পড়বো। এতে করে আমাদের অনেক সময় মনে থাকবে, যখন আমরা প্রশ্ন সলভ করব তখন কি হবে, আমাদের মনে থাকবে। তাহলে 2 নাম্বারে হচ্ছে আপনি এইটা দাগান, এই যে এটা আই এম এট মাই উইটস, তো উইটস অর্থ মূলত আসলে ওই যে উইটস এগুলা মানে পাখা বা এরকম কিছু বোঝায়। কিন্তু এটার আসলে অর্থ মিলাইলে হবে না, আমি হই আমার ডানা, এমন অর্থ মিলাইলে হবে না। আপনাকে এমন অর্থ মিলাইলে হবে না, আপনার হচ্ছে এটা প্রবাদ বুঝতে হবে, যে এই পুরো বাক্যটা মুখস্থ করে ফেলতে হবে। যে আই এম এট মাই উইটস বলতে কি বোঝায়, আই এম এট মাই উইটস বলতে বোঝায় যে হতভম্ব হয়ে যাওয়া, মানে এখন বিপদের মধ্যে পড়ে গেছি, এখন কি করব বুঝতে পারতেছি না, এটাই হচ্ছে কি আই এম এট মাই উইটস। তো এই জিনিসটা আসলে বোঝায়। তো আমরা এইখান থেকে 2 নাম্বারে এটা শিখে ফেলবো, আই এম এট মাই উইটস, এটা দিয়ে আসলে বোঝায় কি, যে আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না, এরকম আউট অফ মাইন্ড, এই যে এটা আউট অফ ইউর মাইন্ড, অর্থাৎ এটাই বোঝাচ্ছে আমি কি করব এখন বুঝতে পারতেছি না। আচ্ছা, এট এ স্ট্রেচ, এটাও একটু মনে রাখতে হবে, এটা একটু গুরুত্বপূর্ণ। যে আমরা বলি না যে স্ট্রেচে, মানে আমি খুব স্ট্রেচে আছি, এখন আমি কি করব বুঝতে পারতেছি না, এরকম। মানে এট এ স্ট্রেচ মানে হচ্ছে একটা না,
মানে আপনি যখন একটানা কাজ করবেন তখনই তো আপনি একটা স্ট্রেচের মধ্যে পড়বেন, ওইটাই হচ্ছে কি এট এ স্ট্রেচ, মানে একটানা কাজ করা, তার মানে কি উইদাউট স্টপিং, অর্থাৎ আপনি স্টপ করতেছেন না কোনো কিছুই, কি আপনি থামাই ফেলতেছেন না, এটাই হচ্ছে কি এট এ স্ট্রেচ। স্ট্রেচ মানে হচ্ছে যে আমরা মানসিক চাপ বুঝি, তাই না? কিন্তু এটার মূল অর্থটা হবে এট এ স্ট্রেচ। এট এ স্ট্রেচ মানে কি একটানা যখন আমরা কাজ করি তখনই তো মানসিক চাপটা ফিল করি, আর এটাই হচ্ছে উইদাউট স্টপিং। তাহলে এট এ স্ট্রেচ মানে কি একটানা, একটানা, তাহলে একটানা মানে কি উইদাউট ব্রেক। তো আপনি যখন এটার অর্থটা জানবেন, বাংলা অর্থটা জানবেন এট এ স্ট্রেচ, তখন দেখবেন আপনি অপশনগুলো দাগাই ফেলতে পারতেছেন, অপশনগুলো একদম ইজি থাকে, অপশনগুলো একদম ইজি থাকে, এটা নিয়ে আসলে ঝামেলা হয় না। তাহলে আমাদের মূলত বাংলা অর্থটা জানা লাগবে, তাই না? তাহলে আমরা অলরেডি 3টা জেনে ফেলেছি, আমরা এইভাবে আজকে 100 পড়বো। এই যে আমি বলেছিলাম না অল বাট পড়বো, অল বাট, তাহলে এখানে এই যে অল বাট দেখুন, এই যে এটা অল বাট, এটা অল বাট, তো অল বাট দিয়ে আসলে কি বোঝায়, হি ইজ অল বাট রুইন্ড। তো এই অল বাটের মিন্সটা কি, অর্থাৎ অল বাট অর্থটা কি, মিন্স মানে হচ্ছে অর্থ, তাহলে এই অল বাট অর্থ কি, অল বাট অর্থ হচ্ছে কাছাকাছি বা প্রায়, আমরা বলি না অ্যাবাউট বা অলমোস্ট এরকম, মানে প্রায় প্রায়। তাহলে এই অল বাটের অর্থটা কি, অর্থ হচ্ছে প্রায়, মানে একদম, মানে কাছাকাছি এরকম বুঝাচ্ছে, এটাই হচ্ছে কি প্রায় বা একদম কাছাকাছি। বলি না যে আমরা প্রায় এসে পড়েছি, আর 10 মিনিট লাগবে, আর 5 মিনিট লাগবে, এই যে কাছাকাছি এসে পড়েছি, এটাই হচ্ছে কি অল বাট। তাহলে আমরা অলরেডি 4টা মুখস্থ করে ফেলেছি অল বাট, হ্যাঁ। তাহলে এইখানে এই যে এট লার্জ, এটাও গুরুত্বপূর্ণ। এট লার্জ, এট লার্জ বলতে অনেকেই ভাববে কি বিশাল বড় মনে হয় এরকম কিছু, তাই না? এট লার্জ কিন্তু অ্যাকচুয়ালি না, এট লার্জ মানে বিশাল বড় না, এট লার্জ মানে স্বাধীনভাবে। তো আলটিমেটলি কথাটা কিন্তু ওইরকম ভাবে চিন্তা করলে স্বাধীনভাবেই বুঝাচ্ছে, কারণ আপনি যখন বুঝবেন যে আপনার যখন স্বাধীনতা পেয়ে যাবেন তখন আপনি বিশাল জায়গায় ঘুরতে পারবেন, ঠিক ওইটাই এট লার্জের বাংলাটা হচ্ছে কি স্বাধীনভাবে, মুক্তভাবে। তাহলে আপনি এইখান থেকে দাগাবেন কি এই যে ফ্রিলি, যেটা তারপর হচ্ছে এই যে ফ্রি মানে লার্জ, মানে এইখানে এই যে এট লার্জ বোঝাচ্ছে, এটা হচ্ছে পুরা বাক্যটা বোঝাচ্ছে। এই বাক্যটা হচ্ছে দেখুন কি আসতেছে, আমি সেটা একটু দেখাই। কোথায় গেল, এই যেটা এট লার্জ, এই যে এইখানে দেখুন, এই যে বিটস মুভ টু, এই বিটস এর অর্থটা কি, এই বিটস অর্থ হচ্ছে পশু, এই যে বিট, বিটস মানে পশুগুলো, তাহলে এটা এই যে বিট অর্থ পশু, এটা একটু মনে রাখেন, বিটস, বিটস অর্থ হচ্ছে কি পশুগুলো। তাহলে এই যে পশুগুলো বিটস নড়াচড়া করে, অর্থাৎ মুভ, চলাফেরা করে ইন দা ফরেস্ট, ফরেস্ট মানে হচ্ছে ইয়ের ভিতরে, জঙ্গলের ভিতরে বা বাগানের ভিতরে। তাহলে এই যে পশুরা চলাফেরা করে কোথায়, এইখানে মুক্তভাবে চলাফেরা করে, তাহলে কোথায়, জঙ্গলে মুক্তভাবে চলাফেরা করে, এই জন্য আমরা কি দিব, এট লার্জ দিব। এট লার্জ হচ্ছে মুক্তভাবে এইখানে। তো বুঝতে পেরেছেন কিভাবে আসলে পরীক্ষায় আনসার গুলো আসতে পারে। এখন হচ্ছে একটা 5 স্টার দিয়ে দাগান, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, আমি এটা একদমই 5 স্টার দিতে বলবো। এই স্টারের দিয়ে আপনি মনে রাখবেন যে এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই যেটা এট এ ল এভ, এট এ ল এভ, এটার অর্থটা কি, এটার অর্থ হচ্ছে হ্রাস পাওয়া, হ্রাস পাওয়া, অর্থাৎ ডিক্রিজিং, যেটা ডিক্রিজিং, এটাই হচ্ছে কি হ্রাস পাওয়া, ডিক্রিজ হওয়া। তো এট এ ল এভ, এটা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসার মতন একটা প্রশ্ন। এট এ ল এভ, এটা হচ্ছে আপনি একটু কমেন্ট করে ফেলুন, কমেন্ট করলে আপনার হচ্ছে মাথায় একদম গেথে যাবে। তো এট এ ল এভ, এট এ ল এভ মানে কি হচ্ছে, এট এ ল এভ মানে হচ্ছে ডিক্রিজিং, ডিক্রিজ হওয়া, এট এ ল এভ, এট এ ল এভ মানে কি ডিক্রিজিং। তাহলে এটা একটু মুখস্থ করে ফেলতে হবে, এট এ ল এভ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এট এ ল এভ অর্থ হচ্ছে কি ডিক্রিজিং, এট এ ল এভ ডিক্রিজিং। ওকে, আচ্ছা, অল এট ওয়ান্স, এটা মোটামুটি, এটা তেমন ইম্পর্টেন্ট না, বাট এটা একটু মুখস্থ করে ফেলুন। এট মানে অল এট ওয়ান্স, এটা হচ্ছে সাডেনলি, এটাও একটু মুখস্থ করে ফেলুন। প্রথম দিকে হয়তো অনেকগুলাই আমি দাগাই দিচ্ছি, কারণ প্রথম দিকের গুলো একটু বেশি আসে, পরে আস্তে আস্তে কমাই ফেলবো, হ্যাঁ। তো আপনি এগুলো একটু মুখস্থ করে ফেলেন, এগুলো হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ। এখন আসি এই যে এ বেড অফ রোসেস, এ বেড অফ রোসেস, এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ফুলসজ্জা, ফুলসজ্জার রাত আর কি,
এরকম মানে আপনার বাসর রাত বলা যায় না, ওই বাসর রাতকেই বলা হচ্ছে কি এই যে এটা এই বাসর রাতই হচ্ছে এই যে এটা এ বেড অফ রোজেস, মানে ফুল সজ্জা, মানে খুবই সুন্দর দিন আপনার, মানে আপনার জীবনের সবচেয়ে ভালো দিন, এই দিনটাকেই বলা হচ্ছে কি এ বেড অফ রোজেস। মানে আপনি যদি খুব সুখে থাকেন, ওই সুখে থাকার দিনটাই হচ্ছে কি এ বেড অফ রোসেস। তাহলে এটা আপনাকে একটু পড়তে হবে। এ বেড অফ রোসেস মিন কি আপনার হ্যাপি লাইফ, হ্যাপি লাইফ, এই যে হ্যাপিনেস, এই যে এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস, যখন আপনি খুব সুখে থাকবেন তখনই কি হবে এ বেড অফ রোসেস। আচ্ছা দেখুন, আপনাকে আমি একটা বেড আর বেড এই দুটোর মধ্যে একটু পার্থক্য দেখাই। এই যে বেড আর এই যে বেড, ওই বেড অর্থ খারাপ আর এই বেড অর্থ বিছানা। আমি হচ্ছে অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কোনটা আসলে খারাপ, কোনটা হচ্ছে আসলে বিছানা। এই যে দেখুন ই এর মধ্যে দেখেন একটা সুপার মতন আসতেছে, এইখানে হচ্ছে আপনি চাইলেই ঘুমাইতে পারবেন। এই যে এইখানে দেখুন, এখানে একটু শুয়ে থাকতে পারবেন। তো তার মানে কি এই যে ইতে শুয়ে থাকা যাবে, এর মধ্যে একটা সুপার মতন একটা আসতেছে, একটা মানে দেখবেন আপনি যখন কোনো সমুদ্রের পাড়ে ঘুরতে যাবেন, এরকম একটা জিনিস থাকে যেখানে শুয়ে থাকা যায়। তো ওই জিনিসটাই দেখেন মূলত ওইভাবে আমি একটু মনে রাখি যে শুয়ে থাকা যাবে, তার মানে এই বেড অর্থ কি এই বেড অর্থ বিছানা, আর যেহেতু এই বেড তাহলে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আমরা এই জিনিসগুলা এইখান থেকে মুখস্থ করে ফেলবো। আচ্ছা এইটা মনে হয় আমরা সবাই জানি, এ বোল্ট ফ্রম দ্য ব্লো, এটাও ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এটাও আমরা সবাই জানি। ওই যে আমরা বলি না বিনা মেঘে বজ্রপাত, ওই যে ওইটাই হচ্ছে এ বোল্ট ফ্রম দ্য ব্লো, কিন্তু অ্যাকচুয়ালি আপনি বুঝবেন যে হঠাৎ করে যদি কোনো বিপদ এসে পড়ে, সেটাই হচ্ছে এ বোল্ট ফ্রম দ্য ব্লো। মানে হঠাৎ কোনো বিপদ, হঠাৎ কোনো ঝামেলা আপনার উপরে চলে আসলো, সেটাই হচ্ছে কি আপনার এ বোল্ট ফ্রম দ্য ব্লো। এটার অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, কিন্তু এটা যেহেতু প্রবাদ, প্রবাদ দিয়ে আসলে আমরা কি বুঝি, প্রবাদ দিয়ে আমরা বুঝি যে হঠাৎ করে যদি কোনো বিপদ চলে আসে, সেই বিপদটাকে কি বলবো এ বোল্ট ফ্রম দ্য ব্লো। তাহলে আনএক্সপেক্টেড ক্যালামিটি, এটাই হচ্ছে কি এ বোল্ট ফ্রম দ্য ব্লো, আনএক্সপেক্টেড ক্যালামিটি। দেখুন এটা কিন্তু নিবন্ধনেও এসেছে, এই যে 13তম নিবন্ধন এসেছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। তাহলে এটা যে প্রাইমারিতে আসবে না বা বিসিএস এ আসবে না তার গ্যারান্টি কি? যেই প্রশ্নগুলা বারবার আসে ওই প্রশ্নগুলাই আবার বারবার দেওয়া হয়। তাহলে আপনি এটা একটু গুরুত্ব দিয়ে পড়ে ফেলবেন, এটা সবাই জানেন আশা করি। এ বোল্ট ফ্রম দ্য ব্লো, ছোটবেলা থেকেই আমরা এগুলো পড়ে এসেছি। এগুলো হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, কিন্তু অ্যাকচুয়ালি বিনা মেঘে বজ্রপাত দিয়ে কি বুঝি, হঠাৎ করে কোনো বিপদ চলে আসলে সেটাকেই বলি আমরা কি বিনা মেঘে বজ্রপাত। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। আমি হচ্ছে আমার অসুস্থ শরীর নিয়েও আপনাদেরকে পড়াচ্ছি। তো আপনারা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। হ্যাঁ, এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ হচ্ছে এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলা, আমি যেগুলো দাগাই দিচ্ছি আপনি জাস্ট এগুলা পড়লেই হবে। আচ্ছা, এই যে অ্যাপল অফ অনস আই, এটাও খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনি 5 স্টার দিয়ে ফেলুন, এটা 5 স্টার। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা আবার আসবে দেখবেন। হ্যাঁ, অ্যাপল অফ অনস আই, আপনাকে আমি বলি দেখুন এটা কত জায়গায় এসেছে। অ্যাপল অফ অনস আই, এই যে দেখুন কত জায়গায় এসেছে। এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তারপর হচ্ছে পল্লী, এখানে কম দেওয়া আছে আসলে, আরো এসেছে। এই যে দেখুন, এই যে 10তম স্কুল শিক্ষক, এই যে স্কুল পর্যায় 2, স্কুল পর্যায় 2 এ এটা এসেছিল। তারপর হচ্ছে এই যে 12তম প্রভাষক, অর্থাৎ 12তম নিবন্ধনে দেখুন 10-এ স্কুল পর্যায়ে 2 এ এসে সেই সেম প্রশ্নটাই পরে 2 বছর পরে কি দিয়ে দিয়েছে, কলেজ পর্যায়ে 2 এ দিয়েছে, আবার ভার্সিটিতেও এসেছে, বিভিন্ন জায়গায় এসেছে, আরো এসেছে। এটা হচ্ছে এইখানে কম দেওয়া আছে আসলে। অ্যাপল অফ অনস আই, আপনি একটু অনুমান করে বলুন তো অ্যাপল অফ অনস আই অর্থ কি হবে? অ্যাপল অফ অনস আই খুব ফেভারিট, খুব মানে খুবই। এই দেখুন আপনার চোখ আপনার কাছে আসলে কত মূল্যবান আপনি বলুন তো। আপনার চোখের চাইতে আপনার কি আপনার আর কিছু মূল্যবান আছে বর্তমানে? এখন আপনার দুইটা চোখ যদি আমি নিয়ে নিতে চাই, আপনি কি দিবেন? দিবেন না, কখনোই দিবেন না, তাই না? আপনার চোখ যদি আমি দুইটা নিয়ে নিতে চাই, তাহলে আপনি দিবেন? তারপর আপনার এই যে ওয়ান সাই, মানে একটা চোখই আছে ধরেন, আর চোখ নাই, এখন ওই চোখটাই আমি চাচ্ছি, আপনাকে দিয়ে দেন। আর অ্যাপল মানে কি, ওই যে চোখটা অ্যাপলের মতন গোল গোল, আপনার চোখটা খুবই গোল আর ডাগর ডাগর, হরিণের মতন ডাঙা ডাঙা। তো এই চোখটাই আমি চাচ্ছি, দিয়ে দেন আমাকে। তো আপনার একটাই চোখ, আপনি কি দিয়ে দিতে চাবেন? এটা হচ্ছে নয়নের মণি, খুবই ফেভারিট, মানে অত্যন্ত ফেভারিট। তার মানে আপনি একটু এইভাবে মনে রাখতে পারেন
যে আমার একটাই চোখ, ওয়ান সাই, আমার একটাই চোখ, আপেলের মতন ডাগর ডাগর, মেহেদী স্যার এটা চাচ্ছে নিয়ে নিতে, কিন্তু আমি দিব না। কেন দিব না? এটা আমার খুবই ফেভারিট, এক্সট্রিমলি ফেভারিট, অত্যন্ত প্রিয়, তাই না? এই জন্য আপনি আমাকে দিবেন না আপনার চোখটা। আচ্ছা, তাহলে অ্যাপল অফ ডিসকর্ড এটার অর্থটা কি? যেহেতু অ্যাপল অফ ওয়ান সাই পড়ে ফেলেছি, অ্যাপল অফ ওয়ান সাই পড়ে ফেলেছি, তাহলে অ্যাপল অফ ডিসকর্ডটাও পড়ে ফেলি। এই যে আমি আপনার চোখটা জোর করে নিয়ে নিতে চাচ্ছি ধরুন, তখন এই যে আপনার যে চোখ, এই যে চোখটা আমি ডিসকর্ড মানে একদম জোর করে মানে কেড়ে নিতে চাচ্ছি, ডিসকর্ড কেড়ে নেওয়া বা হচ্ছে জোর করে নিয়ে নিতে চাচ্ছি আর কি, এরকম। এন অ্যাপল অফ ডিসকর্ড, আপনি তো দিতে চাচ্ছেন না, বাট আপনার চোখ ডাগর ডাগর খুবই সুন্দর, তো এই জন্য আমি নিয়ে নিতে চাচ্ছি। তো আপনার চোখ যেহেতু দিতে চাচ্ছেন না, আমি নিয়ে নিতে চাচ্ছি, মানে এই যে আমাদের মাঝখানে একটা কোয়ারেল হয়ে যাবে, ঝগড়া হয়ে যাবে, বিবাদ হয়ে যাবে। এটাই হচ্ছে বিবাদের বিষয়। তাহলে আপনার একটাই চোখ, খুবই নয়নের মণি, সেটা দিতে চাচ্ছেন না, বাট আমি ডিসকর্ড মানে কেড়ে নিতে চাচ্ছি। তাহলে হচ্ছে কি, আমাদের বিবাদ শুরু হয়ে গেল, বিবাদ শুরু হয়ে গেল, ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। তাহলে এটার আনসার কি হবে? কোয়ারেল হবে। এই যে কোয়ারেল মানে যেখানেই কোয়ারেল পাবো বা ঝগড়া, এই যে অবজেক্ট অফ ডিসপিউট, এটাও কি আমাদের ঝগড়া তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে অ্যাপল অফ আর ডিসকর্ড। তাহলে আমরা এখান থেকে এই দুইটা আমরা মুখস্থ করে ফেললাম, তাই না? বুঝতে পেরেছেন? আমরা এগুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে, হ্যাঁ? এগুলো আর কোনো অপশন নাই। আপনি যদি একটু কমেন্ট করেন তাহলে হয়তো আপনার একটু মনে থাকবে, হ্যাঁ? কারণ হচ্ছে আপনার মনে রাখানোর জন্যই তো আসলে আমার এই আয়োজন, তাই না? এত অসুস্থ শরীর নিয়েও আপনার জন্য আমি আহ, চলে এসেছি লাইভ ক্লাসে। মূলত আপনি তো মানে আপনাকে শেখানোর জন্য, মানে আপনার যেন মুখস্থ হয়ে যায় এগুলা। আমি ইম্পর্টেন্ট গুলা দাগিয়ে দেবো, জাস্ট ইম্পর্টেন্ট। এই যে অ্যাসিলিস হিল, অ্যাসিলিস হিলের একটা ঘটনা আছে, জানেন কি এটা একটা ঘটনা? এটা হচ্ছে একটা রাজা, যার জন্মের পরেই হচ্ছে তাকে বলা হচ্ছিল যে তাকে একজন মেরে ফেলতে পারবে, কিন্তু সে খুবই মানে স্ট্রং, শক্তিশালী এমন ছিল। তো তার আসলে কোথাও কোনো দুর্বল জায়গা ছিল না, জাস্ট একটাই দুর্বল জায়গা ছিল, যে ওইখানে একটা ভবিষ্যৎবাণী করা হয় যে গুরালির ভিতরে যদি কেউ তীর মারতে পারে তাহলেই মাত্র এই রাজাকে মারা সম্ভব, আদারওয়াইজ পৃথিবীর কেউ এই রাজাকে মারতে পারবে না। তো এটাই হচ্ছে একটা দুর্বল জায়গা ছিল, মানে একদম গুরালি। তো এটা একটা মানে অনেকগুলা গল্প আছে এটা নিয়ে, তা আপনারা চাইলে অ্যাসিলিস হিল গল্প পড়তে পারেন চাইলে। এটা হচ্ছে মূলত দুর্বল জায়গা, কারো যদি কোনো দুর্বল জায়গা থাকে তাহলে ওই দুর্বল জায়গাটাকে বলা হয় কি অ্যাসিলিস হিল, এবং এই দুর্বল জায়গার জন্যই তার পতন হয়। তো এটা হচ্ছে একটা রাজার কাহিনী থেকে আসলে মূলত নেওয়া হয়েছিল অ্যাসিলিস হিল। অ্যাসিলিস হিল মানে কি? দুর্বল জায়গা। তাহলে আপনারা এই কয়টা জিনিস এইখান থেকে পড়বেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা এই কিছু মানে ফ্রেজ এন্ড ইডিয়মস আমরা অনেক বেছে বেছে পড়বো, অনেক বেশি পড়ার দরকার নেই, জাস্ট 200 পড়লেই আমি আশা করি আপনাদের কমন পড়ে যাবে, হ্যাঁ? কপাল ভালো থাকলে এর ভিতর থেকেই কমন পড়ে যাবে। আচ্ছা, দেখুন, ব্রাশ আপ, ব্রাশ আপ, এই ব্রাশ আপ আপনি যখন রিটেন দিতে যাবেন অনেক সময় এগুলো আসে রিটেনেও, হ্যাঁ? আর যখন অন্যান্য চাকরির পরীক্ষা রিটেন দিতে যাবেন তখন দেখবেন এইখান থেকে আসে। আচ্ছা, এই ব্রাশ আপটা কি? এই ব্রাশ আপ হচ্ছে মানে একদম ওই যে আমরা বলি না ব্রাশ করে নিলাম, একটু জ্বালাই ফালাই করে নিলাম, এরকম আর কি। ইমপ্রুভ করে নেওয়া, নিজের যদি কোনো কাজ থাকে ওইটাকে একটু ব্রাশ করে নেওয়া, ব্রাশ আপ। আচ্ছা, ওয়েল অ্যান্ড ও, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু দাগায় রাখেন। অয়েল অ্যান্ড ও, অয়েল অ্যান্ড ও এটা আমরা আরো পরেও পাবো। এটা হচ্ছে অয়েল অ্যান্ড ও মানে পালাক্রমে, পালাক্রমে অয়েল অ্যান্ড ও মানে একের পর এক, এরকম। আমরা বলি না যে তোমার পরে আরেকজনকে আসতে দাও, তোমার পরে আরেকজন, সিরিয়াল। তো এই সিরিয়ালটাই হচ্ছে মূলত অয়েল অ্যান্ড ও। এটা হচ্ছে বাই টার্নস, এটাও একটা ফ্রেজ, এটাও মুখস্থ করতে হবে। বাই ট্রান্সও মুখস্থ করতে হবে, ওয়েল অ্যান্ড ও এটাও মুখস্থ করতে হবে। এই দুইটাই মুখস্থ করতে হবে, দুইটাই হচ্ছে কি পালাক্রমে, বাই ওয়েল অ্যান্ড ও, অর্থাৎ পালাক্রমে, এরকম আমাদের এখান থেকে মুখস্থ করতে হবে। বা এই যে অয়েল অ্যান্ড ও, আপনি এখানে এটা অয়েল মানে হচ্ছে আপনি সুখ, আর ও মানে হচ্ছে দুঃখ, এটাও বলতে পারেন। সুখ দুঃখ মানে সুখের পরে দুঃখ আসে, এটাই আসলে মানে এখানে বাবার তো এবং গঠনার্থ দুইটাই অনেকটা সেম হয়ে যাবে। দেখুন, এই যে অয়েল অর্থ সুখ, সুখের পরেই কি দুঃখ আসে, মানে পালাক্রমে। আপনি যদি আপনার জীবনে একটা টাইম সুখে থাকেন তাহলে আরেকটা টাইম দুঃখে থাকবেন, পরে আবার কি হবে, সুখী হবেন আবার দুঃখী হবেন, এটাই হয় আসলে বাস্তবে। আপনি দেখিয়েন, এটাই হচ্ছে মূলত পালাক্রমে। এগুলা পালাক্রমে আসে। তাহলে পালাক্রমে মানে কি? বাই টার্নস। আর ওয়েলেন্টো সুখ দুঃখ, এটা আমরা চিন্তা করতে পারি, ওকে?
আচ্ছা, এইখান থেকে আমাদের এটা গেল, আর এইখান থেকে তেমন পড়ার দরকার নাই। সোফার, সোফার মানে কি এখন পর্যন্ত, এটা হচ্ছে আমরা প্রায় প্রায় আমরা যখন ইংলিশ কনভারসেশন করি তখন হচ্ছে আমাদের অনেক সময় এটা আমরা পড়ি আর কি। সোফার, সোফার বিশেষ করে ব্রিটিশরা এটা খুব বেশি ইউজ করে সোফার, সোফার। তো আপনি যখন পেপার পড়তে যাবেন ইংলিশ পেপার তখন দেখবেন এই ফ্রেজগুলা প্রায় অনেকগুলো পেপারেই থাকে, অনেকগুলো পেপারে এই ফ্রেজগুলা দিয়ে থাকে। তো পেপার পড়ার ক্ষেত্রেও কিন্তু এই ফ্রেজগুলা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তো আপনাকে এই ফ্রেজগুলা পেপার পড়ার জন্যও কিন্তু অনেক সময় পড়তে হবে। আপনারা ইংলিশ পেপারগুলা একটু পড়ার চেষ্টা করবেন, হ্যাঁ। আমি তো গ্রুপে দিয়ে থাকি, গ্রুপ থেকে হচ্ছে আপনারা চেষ্টা করবেন একটু ইংলিশ পেপারগুলা পড়ার জন্য, হ্যাঁ। কিছু অর্থ এখান থেকে হয়তো আপনি শিখে ফেলতে পারবেন। এবার যদি দেখুন সোফার, সোফার মানে কি এখন পর্যন্ত, এটা একটু পড়বেন। এটা ব্যাংকের জন্য আসলে ইম্পর্টেন্ট এই জিনিসগুলা। আর যাই হোক, এ ভাল মার্কেট এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আপনি একটা 5 স্টার দিয়ে রাখুন। এ ভাল মার্কেট, ভাল মার্কেট, হ্যাঁ। এ ভাল মার্কেট। তো এটা আসলে কি বোঝায়, তো এটা দিয়ে আসলে কি বুঝতে পারেন, এটা হচ্ছে ওই যে শেয়ার বাজার আছে না, শেয়ার বাজারের দেখবেন হঠাৎ করেই কি হয়, দাম বেড়ে যায়, এটাকে বলা হয় ভাল মার্কেট। ভাল মার্কেট হচ্ছে হঠাৎ করে দাম বেড়ে যাওয়া, অর্থাৎ কোনো কিছুর যদি হঠাৎ করে দাম বেড়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, ভাল মার্কেট বলবো। তো এটা হচ্ছে আপনি একটু দাগায় রাখেন, এটা 5 স্টার দিয়ে। ভাল মার্কেট হচ্ছে হঠাৎ করে কোনো কিছুর দাম বেড়ে গেলে শেয়ার বাজারের, সেটাকেই হচ্ছে কি ভাল মার্কেট বলা হচ্ছে। আচ্ছা, বিয়ার মার্কেট কি, বিয়ার মার্কেট এই যেটা বিয়ার মার্কেট, হঠাৎ করে দাম কমে গেলে বিয়ার মার্কেট, সেটাই হচ্ছে বিয়ার মার্কেট। ওই যে বাল মার্কেট, বিয়ার মার্কেট, এই দুইটা জাস্ট এইখান থেকে আপনি একটু দেখে রাখুন তাহলেই হবে। এইখান থেকে এই দুইটা একটু দেখে রাখুন তাহলেই হবে, হ্যাঁ। আপনার এইখান থেকে আর তেমন পড়া লাগবে না। আচ্ছা, ইনস্টিট অফ, এটাও একটু গুরুত্বপূর্ণ, এটা আপনি একটু মুখস্থ করে রাখুন। ইনস্টিট অফ, ইনস্টিট অফ এটা হচ্ছে আপনার একটু গুরুত্বপূর্ণ আছে। ইনস্টিট অফ অর্থ হচ্ছে কি পরিবর্তে, আমরা এটা প্রায় প্রায় ব্যবহার করি। ইনস্টিট অফ, ইনস্টিট অফ এটা একটু লিখে রাখুন, এটা আপনার লাগতে পারে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে এই যে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এইখানে আমরা আরেকটা পেয়ে গেলাম, এই যে বাই ফিটস এন্ড স্টার্ট, বাই ফিটস এন্ড স্টার্ট, এই যেটা বাই ফিটস এন্ড স্টার্টস, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের একটু পড়তে হবে। বাই ফিটস এন্ড স্টার্ট, এটা একটু 5 স্টার দিয়ে রাখুন, এটা হচ্ছে আসতে পারে, হ্যাঁ। এটা একটু 5 স্টার। বাই ফিটস এন্ড স্টার্টস এটা কি হবে, ইরেগুলারলি মানে অনিয়মিত। বাই ফিটস এন্ড স্টার্ট, বাই ফিটস এন্ড স্টার্টস এটা হচ্ছে কি ইরেগুলারলি, অর্থাৎ হচ্ছে অনিয়মিত, মানে রেগুলার না, ইরেগুলারলি, এটাই হচ্ছে কি বাই ফিটস এন্ড স্টার্টস। এটা একটু মুখস্থ করে ফেলুন। বাই ফিটস এন্ড স্টার্টস এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ আছে, এটা 5 স্টার দিয়ে রাখুন। যেটা আমি 5 স্টারের কথা বলতেছি এটা যেভাবেই হোক আপনি মুখস্থ করে ফেলবেন, এটা দিয়ে কখনো ই করবেন না। আচ্ছা, এই যে এটা হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ, এটা 5 স্টার দেওয়ার দরকার নাই, তারপরে হচ্ছে একটু পড়তে হবে। এটা হচ্ছে বার্নিং কুশন, বার্নিং কুশন মিন্স কি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে গুরুত্ব দিয়ে যদি বোঝায় খুবই গুরুত্বপূর্ণ তাহলে সেটাকে আমরা কি বলবো, বার্নিং কোশ্চেন। তাহলে হচ্ছে কি অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাই হচ্ছে কি বার্নিং কোশ্চেন বা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমাদের পড়তে হবে, হ্যাঁ। আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন, বোরিং হয়ে যাচ্ছেন? দেখুন এগুলা হচ্ছে একটু বোরিং পড়াশোনাই, হ্যাঁ। আপনার মনে হবে যে এই কোর্সে কি ভর্তি হইলাম, স্যার শুধু দাগাচ্ছে আর বলতেছে এটা গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করেন, ওটা মুখস্থ করেন। দেখেন আপনাকে একটা কথা বলি, ওই কথাটা হচ্ছে তিতা হলেও সত্য। চাকরির পরীক্ষায় আপনাকে 90% জিনিস মুখস্থ করতে হবে। আপনি যদি বলেন যে আমি বুঝে বুঝে চাকরি পেয়ে যাব, সেটা বাংলাদেশে সম্ভব না। বাংলাদেশে আপনাকে চাকরি পেতে হলে 90% পড়া কি করতে হবে, মুখস্থ করতে হবে। মুখস্থের বাহিরে আসলে কিছু নাই এইখানে। এইখানে হচ্ছে আপনাকে আমি কোনো কোডিং দেখাইতে পারবো না, প্রোগ্রামিং দেখাইতে পারবো না, যেগুলো হচ্ছে আপনি বুঝে বুঝে করতে পারবেন। আপনাকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়াইতে পারবো না, ডাটা স্ট্রাকচার পড়াইতে পারবো না, অ্যালগরিদম পড়াইতে পারবো না। এইগুলো যদি আমি কখনো পড়াইতে পারতাম তাহলে আপনার খুবই ভালো লাগতো, যে আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে অ্যালগরিদম, প্রোগ্রামিং, আপনারা হয়তো অনেকেই প্রোগ্রামিং এর সাথে পরিচিত, সি প্রোগ্রামিংটা মনে হয় অনেকেই পড়েছেন বা পারেন, তাই না? এই সি প্রোগ্রামিং হচ্ছে আপনি এইচএসসি তে পড়ে এসেছেন। তো এই সি প্রোগ্রামিংটা যদি আপনাকে আমি পড়াইতে পারতাম তাহলে আপনি মজা পাইতেন। আমি যদি সি প্লাস প্লাসটা আপনাকে পড়াইতে পারতাম তাহলে আপনি মজা পাইতেন। আপনাকে যদি আমি জাভা প্রোগ্রামিংটা পড়াইতে পারতাম বা অ্যান্ড্রয়েড অ্যাপস পড়াইতে পারতাম তাহলে আপনি মজা পাইতেন।
আপনাকে আমি এগুলা হচ্ছে আসলে মজা দিতে পারবো না। এই যে এইখানে ব্রিং ব্রিং টু পাস, এটা যে আসলে ব্রিং টু পাস কোনো কিছু ঘটানো, এটা যে এটার অর্থ হচ্ছে এই যে কজ টু হ্যাপেন, মানে একটা অঘটন ঘটাই দেওয়া বা কোনো কিছু ঘটাই ফেলা। এই ব্রিং টু পাস মানে ধরেন আপনি হচ্ছে আজকে রাতে একদম পালিয়ে গেলেন বিয়ে করার জন্য, তাহলে এটাই হচ্ছে কি ব্রিং টু পাস, মানে কোনো কিছু ঘটাই দেওয়া, মানে এই যে আপনি পালিয়ে গেছেন মূলত বিয়ে করার জন্য। তাহলে এই যে এইটা হচ্ছে আপনাকে মুখস্থ করাই দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু আপনি যদি মানে কোডিং পড়তেন, বুঝার জিনিস থাকতো, তাহলে হয়তো আমি বুঝিয়ে দিতে পারতাম এবং আপনি খুব বুঝে বুঝে মুখস্থ করে ফেলতে পারতেন। তো আপনাকে এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, অ্যাব্যাডিক, অ্যাব্যাডিক মানে কি? এই যে নিষ্কর্মা, নিষ্কর্মা মানে একটা অ্যাব্যাডিক মানে খারাপ ডিম, খারাপ ডিম মানে ওই যে কুচ্চা ডিম যেটা আমরা বলি। তো ওইটা হচ্ছে আসলে বাচ্চা দিবে না, তাই না? একটা অ্যাব্যাডিক, এই যে ব্যাড মানে কি? এই যে একটু আগে দেখেছি ব্যাড মানে খারাপ, তাহলে ই মানে অ্যাব্যাডিক খারাপ ডিম, খারাপ ডিম মানে কি? নিষ্কর্মা। ওই ওই ডিম দিয়ে আসলে কিছু হবে না। আর গুরুত্বপূর্ণ আছে এটা, এটা মুখস্থ করবেন। বটম অফ মাই হার্ট, বটম বটম মানে উপরে উপরে, আমার হার্টের উপরে। তাহলে হার্টের উপরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা কি? অন্তরের কেন্দ্রস্থল। তাহলে বটম অফ মাই হার্ট এটা হচ্ছে কি? অন্তরের কেন্দ্রস্থল। বটম অফ মাই হার্ট এটা হচ্ছে অন্তরের কেন্দ্রস্থল। আচ্ছা, ব্রিং টু বুক, ব্রিং টু বুকটা একটু মুখস্থ করে ফেলবেন। এটা হচ্ছে ব্রিং টু বুক, এটা হচ্ছে কাউকে শাস্তি দেওয়া, পানিশমেন্ট দেওয়া। তো ওই যে বই, বই নিয়ে আসা, বই পড়া, এটা তো একটা পানিশমেন্টের মধ্যেই পড়ে। তাহলে সেটাই হচ্ছে কি? ব্রিং টু বুক, পানিশমেন্ট দেওয়া। আচ্ছা, আমরা এটা পড়বো। হ্যাঁ, তাহলে বিল অফ ফেয়ার এটা একটু দেখবো। বিল অফ ফেয়ার মানে যে বিল আমরা কোথায় দিই? রেস্টুরেন্টে দিই, অর্থাৎ রেস্টুরেন্টের খাদ্য তালিকা, এটাই আসলে বিল অফ ফেয়ার। আপনাকে যে লিস্টটা ধরাই দেয় না, ওইটাই হচ্ছে বিল অফ ফেয়ার। আপনি যখন ওয়েটারকে বলেন যে ওয়েটার নিয়ে আসো বিল অফ ফেয়ার, ওইটাই। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ, একটু 5 স্টার দিয়ে রাখুন। বার্ডস আই। আচ্ছা, আপনার বার্ডস আই এটা হচ্ছে আপনি কিভাবে একটু মনে রাখবেন আপনাকে আমি বলি। যখন আপনি বার্ডস আই মানে পাখিদের চোখ কিন্তু ছোট ছোট থাকে, তাই না? তো ছোট ছোট চোখে যদি কোনো কিছু দেখেন, বার্ডস আই ভিউ মানে ছোট চোখে যদি কোনো কিছু দেখেন, তাহলে আসলে তো তেমন না ক্লিয়ার দেখতে পাবেন না, যাই দেখবেন মোটামুটি হালকা ধারণা, মানে ঝাপসা ঝাপসা। এটাই হচ্ছে আসলে বার্ডস আই। বার্ডস এর মানে আপনি একটু মনে রাখবেন, পাখিদের চোখ আমাদের চোখের চাইতে ছোট ছোট, তাহলে পাখিরা যা দেখবে বা পাখির চোখে যদি আমি দেখি বার্ডস আই ভিউ, মানে পাখির চোখের মাধ্যমে যদি আমি দেখি তাহলে আমি মোটামুটি দেখবো, মানে এই যে রাফ আইডিয়া, মানে জাস্ট মোটামুটি হালকা ধারণা থাকবে, আমি পুরোপুরি দেখতে পারবো না, এটাই হচ্ছে মোটামুটি। হ্যাঁ, তাহলে বার্ডস আই। আচ্ছা, যাই হোক আমরা এটা বুঝতে পেরেছি, তাই আশা করি বুঝতে বলতে মুখস্থ করে ফেলতে পেরেছি। যাই হোক, আপনি আপনার টেকনিক দিয়ে মনে রাখবেন, আমি হচ্ছে আমার টেকনিক গুলা বলি, মানে আমি আসলে মনে রাখতে পারি না, তো ওই জন্য আমি আমার টেকনিক গুলা বলতেছি। আপনি আপনার টেকনিক দিয়ে মনে রাখবেন। সব সময় হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন, যেভাবেই হোক মনে রাখাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বটম লাইন এটা 5 স্টার দাগান, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা আপনাকে দাগাইতে হবে। বটম লাইন, বটম লাইন, বটম লাইন মানে আপনি যখন কোনো কিছু দেখবেন, এই যে একটা বইয়েরই বটম লাইন থাকে নিচের দিকে, মানে আলোচনার বিষয়, মানে কি আলোচনা করতেছে সেটাই হচ্ছে নিচে লিখে দেয়, এটাকেই বলা হয় বটম লাইন। বটম লাইন হচ্ছে আলোচনার বিষয়। তাহলে এসেনশিয়াল পয়েন্ট, গুরুত্বপূর্ণ বিষয় বলা যেতে পারে, অর্থাৎ সমাপ্তি, পরিসংহার, এরকম কিছু বলা যেতে পারে। তাহলে আমরা এটা হচ্ছে আহ পরিসংহার বলতে পারি বা উপসংহার। আমরা যখন রচনা লিখি, রচনার লাস্ট লাইনটাই হচ্ছে কি? বটম লাইন। তাহলে রেজাল্ট বলতে পারি। হ্যাঁ, অনেক কিছুই বলা যায়। বটম লাইন মানে রেজাল্ট বলতে পারি, উপসংহার বলতে পারি, পরিসমাপ্তি বলতে পারি, আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারি। উপসংহারটাই তো আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় থাকে। হ্যাঁ, তো এটাই হচ্ছে মূলত বটম লাইন। তাহলে আমরা এটা পড়ে ফেলবো। আচ্ছা, এইখান থেকে আমরা আর পড়বো না, মোটামুটি এইখানে আমাদের অনেকগুলো শেষ। তবে এটা একটু দেখে রাখবেন, এখন এটাও আসতে পারে, এটা বিভিন্ন ব্যাংকে এসেছিল। দা বার্ডস এন্ড দা বেস, তো এটা আপনি একটু মাথায় রাখবেন, এটা হচ্ছে আসতে পারে। তো এটা আসলে ব্যাংক ট্যাঙ্কে আসে, আপনাদের না পড়লেও হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মনে হয় 30-40টার উপরে হয়তো দেখে ফেলেছি, তাই না? আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে 5 স্টার দিয়ে রাখুন। ক্রোকোডাইল টিয়ার্স এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ক্রোকোডাইল টিয়ার্স এটা একটু 5 স্টার দিয়ে রাখুন। ক্রোকোডাইল টিয়ার্স, ক্রোকোডাইল টিয়ার্স হচ্ছে মায়া কান্না, মায়া কান্না মানে ধরেন হচ্ছে ওই ছলনা কইরা কান্না করতেছেন আর কি। হ্যাঁ, বিলাপ পারতেছেন, অনেক সময় বিলাপ পারে না,
যে মায়া কান্না, মানে কান্না করার ইচ্ছা নাই, বাট হচ্ছে দেখানোর জন্য কান্না করা হচ্ছে, এরকম আর কি। ক্রোকোডাইল টিয়ার্স, এটা হচ্ছে মায়া কান্না। মায়া কান্না অর্থাৎ মায়া কান্না হচ্ছে কি ক্রোকোডাইল টিয়ার্স, মায়া কান্না। অনেকে তো খুশিতেও কান্না করে, বাট খুশিতে কান্না করা কিন্তু এটা মায়া কান্না না। প্রতারণা কইরা কান্না করাটাই হচ্ছে কি মায়া কান্না, এটা হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স। আচ্ছা, এটা আপনি একটু পড়বেন। আর হচ্ছে ক্র্যাক দ্য হুইপ, এটার এটার অর্থটা কি? ক্র্যাক দ্য হুইপ, এটা হচ্ছে কঠিন কাজ করা, মানে খুবই কঠিন কাজ, মানে খুবই কঠিন কাজ করার জন্য মানে কর্তৃত্ব করা বা ব্যবহার করা বা এরকম কিছু। আচ্ছা দেখুন, এখানে অনেক বড় একটা অর্থ, কারো আচরণ অধিকতর ভালো করতে বা কাউকে অধিকতর কঠিন কাজ করাতে কর্তৃত্ব করা। মানে আমি আর একটু সুন্দর করে বুঝিয়ে বলি, ক্র্যাক দা হুইপ এটা আসলে কি বুঝায়। ক্র্যাক দা হুইপ হচ্ছে, ধরুন আপনার একটা কর্মচারী আছে, আপনার একটা কাজের লোক আছে, এখন এরে হচ্ছে আপনি দিক নির্দেশনা দিবেন, এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে কি করবেন, আপনি অনেক কাজ করায় নেবেন। মানে এর দিক নির্দেশনা দিয়ে এর মাধ্যমে কি করবেন, আপনার কাজ করায় নেবেন। এই কাজ করানোর জন্য যা করা হয় সেটাই হচ্ছে কি ক্র্যাক দ্য হুইপ। মানে আপনার কর্মচারীকে আপনি কি করবেন, পরামর্শ দিয়ে যে কাজটা করাবেন, মানে কঠিন পরিশ্রম করাবেন, সেটাই হচ্ছে কি এই যে আপনি ব্যবহার করলেন বা আপনাকে ব্যবহার করা হলো, এটাই হচ্ছে ক্র্যাক দ্য হুইপ। তাহলে এই যে অথরিটি, অর্থাৎ অথরিটি মানে কি আপনি, আপনি তাহলে এই যে সামওয়ান ওয়ার্কার হার্ডার, মানে কাউকে কঠিন থেকে কঠিনতর কাজ করানোর জন্য এটা ব্যবহার করা হচ্ছে। এইটা একটু মনে রাখবেন, এটা একটু মনে রাখবেন। এইখান থেকে আর হচ্ছে আপনি পড়তে পারবেন যেটা, সেটা হচ্ছে একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে পাবো এই যে এটা, এই যে এ কুক এন্ড বাল স্টোরি, এই যে এটা এ কুক এন্ড বাল স্টোরি। এটা ওই যে আমরা বলি না যে আরে কি উল্টা পাল্টা কথা বলতেছে, গাঁজাখুরি আলাপ করতেছে, মানে উল্টা পাল্টা কথা বললে এ কুক এন্ড বাল স্টোরি, মানে বানায় বানায় অনেক আলাপ করে না, মানে উল্টা পাল্টা কথা বলতেছে জাস্ট। ধরেন এটা হচ্ছে দেখবেন উল্টা পাল্টা কথা অনেক ধরনেরই হইতে পারে। যেমন আপনার বিয়ে নিয়ে দেখবেন অনেকেই উল্টা পাল্টা কথা বলবে, যে এর বিয়ে হয় না কেন, এর বয়স তো হয়ে গেছে, এখনো বিয়ে হচ্ছে না কেন, এই যে এরকম কথাগুলাকেই হচ্ছে আপনি বলতে পারেন কি এ কুক এন্ড বাল স্টোরি। বা অথবা আপনি হচ্ছে যে কিরকম, মানে যে ঝামেলাগুলো আছে এই ঝামেলাগুলা নিয়ে যদি আপনার কাছে কেউ আসে, এটা আপনি এইভাবে বলতে পারেন এ কুক এন্ড বাল স্টোরি। তাহলে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা 5 স্টার দিয়ে রাখুন, এটা আসতে পারে। এবং এর পরে আর একটা যেটা আছে এটাও আসতে পারে, হ্যাঁ এটাও আসতে পারে, এটাও আপনি গুরুত্ব দিয়ে লিখে রাখুন। কল এন স্পেড এ স্পেড, এই যেটা, হ্যাঁ কল এ স্পেড এন্ড স্পেড, কল এ স্পেড এন্ড স্পেড, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনি একটু 5 স্টার দিয়ে রাখুন, এটাও আপনার চলে আসতে পারে। কল এন্ড স্পেড এ স্পেড, এটা দেখুন এই যে বিভিন্ন জায়গায় এসেছে মেবি, এই যে প্রবাসকে এসেছে, শিক্ষক নিবন্ধন, এই যে স্কুল পর্যায়ে এসেছে, 11তম, এগুলা মানে বিভিন্ন জায়গায় আসে আসলে। এটা গুরুত্বপূর্ণ, এই যে টু কল এ স্পেড এন্ড স্পেড, এটা আপনি একটু মুখস্থ রাখবেন। কল এ স্পেড এন্ড স্পেড, এটা হচ্ছে অর্থটা কি, এটা অর্থ হচ্ছে একদম স্পষ্ট কথা বলা, মানে উচিত কথা বলা। ওই যে আপনার একটু আগে ঝামেলা করতেছিল না, বিয়ে নিয়ে কথা বলতেছিল, তখন আপনি মুখের উপর কিছু বলে দিলে আর কখনো পাশের বাড়ি আন্টি এই ধরনের কথা বলবে না, সেটাই হচ্ছে কি কল এ স্পেড এ স্পেড। কল এ স্পেড এ স্পেড হচ্ছে মানে হচ্ছে মুখের উপর কথা বলে দেওয়া, উচিত কথা বলে দেওয়া, এটাই হচ্ছে কি কল স্পেড এন্ড স্পেড। আপনি হচ্ছে এগুলো একটু কমেন্ট করে ফেলুন, কমেন্ট করলে যেটা হবে কি আপনার মুখস্থ হয়ে যাবে, এখনই মুখস্থ হয়ে যাবে। এবং এইটা তো আপনি নোট করবেন, হ্যাঁ নোট করে হোমওয়ার্ক হচ্ছে কালকে আপনি নোট করে হচ্ছে এটা গ্রুপে পোস্ট করবেন, হ্যাঁ গ্রুপে পোস্ট করবেন নোট করে, এটাই হচ্ছে আপনার হোমওয়ার্ক। যে কোনো ভাবেই হোক আপনি এটা কালকেই নোট করে ফেলবেন, হ্যাঁ এটা নিয়ে আর করিয়েন না, মানে সময় নষ্ট করিয়েন না, আপনি নোট করে কালকেই হচ্ছে এটা জমা দিবেন। তো এই যে মুখের উপর কথা বলে দেওয়া, কল এ স্পেড এ স্পেড, এটা হচ্ছে মুখের উপর কথা বলে দেওয়া। তাহলে এটার হচ্ছে স্পিক প্লেনলি, মানে উচিত কথা বলা, উচিত কথা বলা, এটাই। আচ্ছা, তাহলে এইটাও গুরুত্বপূর্ণ, কাম টু লাইট, এটাও গুরুত্বপূর্ণ, এটাকেও একটু 5 স্টার দিয়ে ফেলুন। কাম টু লাইট, এটাও আসতে পারে কাম টু লাইট। কাম টু লাইট মানে কি প্রকাশ করা, কাম টু লাইট মানে প্রকাশ করা। যেমন আমার অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছে আমার বইটা প্রকাশ করব, যদিও অনেকটা লেখা শেষ, তো এইটাই হচ্ছে মূলত কাম টু লাইট, মানে ইচ্ছা প্রকাশ করা, মানে যে কোনো মূল্যে হোক আমি হচ্ছে প্রকাশ করব, অর্থাৎ প্রকাশ করা,
এটাই হচ্ছে কি কাম টু লাইট, কাম টু লাইট। আর ক্যাটস এন্ড ডগস এটা আমরা সবাই জানি, এটা আর তেমন পড়ারও দরকার নাই, ইম্পর্টেন্ট না। মুষলধারে বৃষ্টি যেটা, হ্যাঁ, অবিরাম মুষলধারে, এটা আর আসবে না, এগুলো আসবে না এখন। আচ্ছা, এটা এটা একটু গুরুত্বপূর্ণ আছে, কাট এন্ড ড্রাই, কাট এন্ড ড্রাই, এটা একটু মুখস্থ করবেন। এটা হচ্ছে ফিক্সড, ফিক্সড মানে একদম হচ্ছে মূল্য নির্ধারিত, মানে একবারে ঝামেলা শেষ, মিটাই ফেলছেন এরকম কিছু। এটা হচ্ছে কি ফিক্সড, এটা হচ্ছে কাট এন্ড ড্রাই। তাহলে আমরা এই পর্যন্ত দেখে ফেলেছি, আমরা আজকে আর বেশি দেখবো না, আমরা জাস্ট এইখান থেকে আর কিছু মানে আর অলমোস্ট 8 থেকে 10টা দেখবো, যদি আমাদের অ্যাকশন না হয় কোনো সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে বাকিগুলা পড়ে ফেলতে পারবো। আমি যদি হচ্ছে আপনাদেরকে আমার হচ্ছে পিডিএফ থেকে দেখাই, এইখানে হচ্ছে বেশ কিছু জিনিস আছে। আচ্ছা যাক, আপনাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকে হচ্ছে লিখে ফেলবেন, হ্যাঁ, কারণ এগুলো তো আপনাকে মুখস্থ করতে হবে, মুখস্থ করার ছাড়া তো কোনো ওয়ে নাই। এগুলা হচ্ছে আপনি যেখানেই ভর্তি হন না কেন দেখবেন শীট দিয়ে দিবে, পড়াবে না, কিন্তু আমি তো হচ্ছে তারপরেও পড়িয়ে দিচ্ছি একদম দাগিয়ে দাগিয়ে। আচ্ছা, ডগ ডেইস, এই যে ডগ ডেইস মানে অনেকেই মনে করবে এটা কুকুরের দিন, হ্যাঁ, কুকুরের দিন না, ডগ ডেইস কুকুরের দিন না, মানে হচ্ছে খুবই গরম যেটা, খুব গরম মানে তীব্র গরম যেটা, এটা হচ্ছে ডগ ডেইস। যেমন বাংলাদেশের আবহাওয়া এরকম হয়ে গেছে, যখন শীত পড়ে খুবই শীত, আর যখন গরম আসে খুবই গরম। আসলে মূলত এটাই হচ্ছে ডগ ডেইস, ডগ ডেইস হচ্ছে খুবই তীব্র গরম, মানে যেটা সহ্যই করা যাচ্ছে না, এটাকে ডগ ডেইস বলা হয়। এটা দেখেন বিভিন্ন জায়গায় অনেক আগে থেকে আসতেছে, এই দেখুন বিসিএসই 2বার চলে আসছে, বিসিএসই কয়বার চলে আসছে, 2বার চলে আসছে। তারপরে দেখেন এই যে প্রাথমিক শিক্ষক মানে প্রাইমারি স্কুলে এসেছে, বিভিন্ন জায়গায় এসেছে, আরো 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 জায়গায় এসেছে। আপনি এটা একটু মুখস্থ করে ফেলুন, এটা 5 স্টার দিয়ে ফেলুন। ডগ ডেইস মানে কি তীব্র গরম যেটা, এটাকে ডগ ডেইস বলা হয়। যে হট ওয়েদার, হট ওয়েদার, হট ওয়েদার, হট ওয়েদার, ইউথফুল ফিলিংস, মানে ডগ ডেইস। যাই হোক, এটা আপনি একটু মুখস্থ করে ফেলুন, এইখান থেকে আপনি পড়লেন এটাই। আমরা হচ্ছে আজকে আমাদের আর বেশি সময় আমরা পড়বো না, তো আপনারা যারা আছেন এই পর্যন্ত যারা পড়েছেন তারা হচ্ছে কি করবেন, একটা নোট করবেন। আজকে আমরা আর বেশি পড়বো না, আজকে একটু কমই পড়লাম, কালকে হচ্ছে আমাদের চেষ্টা থাকবে সবকিছু শেষ করে ফেলার। এরপরে যদি আমি কালকে শেষ না করতে পারি, দরকার হলে আমি আরেকটা ক্লাস নিব, 3 ক্লাসে হচ্ছে শেষ করব। এইখানে 1000 বা 900-র মতন আছে, হ্যাঁ, আমরা তো আজকে 200-র মতন মনে হয় এইখান থেকে দেখলাম। এখানে টোটাল 900-র মতন আছে, শেষের দিকে আসলে বেশি পড়তে হয় না, প্রথম দিকে একটু বেশি পড়তে হয়। আজকে আমরা যতগুলো দিছি আপনি হচ্ছে ততগুলা হচ্ছে একটু মুখস্থ করে কালকে গ্রুপে পোস্ট করে দিবেন, যেগুলা লিখে, হ্যাঁ, এগুলা লিখে মুখস্থ করে গ্রুপে পোস্ট করে দিবেন। আচ্ছা যাই হোক, আজকে এই পর্যন্তই তাহলে। কালকে আমাদের এই টাইমেই আশা করি ক্লাস শুরু হবে, আর সবাই হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপ থেকে লিংকে জয়েন করে ক্লাসে জয়েন করে নিয়েন। আজকে কি কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমাকে কমেন্টে বলুন, আজকে কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে বলুন। আমরা আজকের ক্লাসে যতটুকু দেখলাম এর ভিতর থেকে কারো কোনো জানার বিষয় আছে কিনা? আশা করি আর কারো কোনো। কয়টা নোট করব? আমি যতগুলা পড়াইছি ঠিক ততগুলাই আপনি নোট করবেন, আমি যতগুলা পড়াইছি ততগুলাই নোট করবেন। দরকার পড়লে একটু কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কাছে যদি আরো অন্যগুলাও গুরুত্বপূর্ণ মনে হয় আপনি ওইগুলাও করতে পারেন, হ্যাঁ, আমি যতটুকু পড়াইছি এতটুকু নোট করলেই হবে। যদি 20টা পড়ায় থাকি তাহলে 20টাই নোট করবেন, যদি 30টা পড়ায় থাকি তাহলে 30টাই নোট করবেন, জাস্ট এইটুকুই নোট করবেন। এবং এই নোটগুলা করার পরে মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন, মানে নোট করাও শেষ আপনার যেন মুখস্থ হয়ে যায়। এবং মুখস্থ করে আপনি মুখস্থ করে গ্রুপে হচ্ছে একটু জানাই দেবেন যে আপনি মুখস্থ করতে পেরেছেন। ওকে, তাহলে আর কারো কোনো কিছু প্রবলেম আছে বলুন তো। আশা করি আর এটা তো আর প্রবলেমের কিছু নাই, তাই না? এটা তো মুখস্থ করার জিনিস, মুখস্থ করবেন, বসে বসে মুখস্থ করবেন, হ্যাঁ। তাহলে আজকে এই পর্যন্তই, কালকে ইনশাল্লাহ আমরা আরো পড়বো। আমাদের যদি 2টা ক্লাসে শেষ না করতে পারি তাহলে আমরা 3টা ক্লাস করব এই ফ্রেজ এন্ড ইডিয়মস এরই, আমরা এটা পুরোপুরি শেষ করে তারপর হচ্ছে অন্য আরেকটা টপিকে যাব। চাকরির পরীক্ষায় মুখস্থ করার জিনিস বেশি, আপনাকে মুখস্থ করতে হবে, হতাশ হলে চলবে না। রেগুলার যে পড়াগুলা দিচ্ছি এগুলো মুখস্থ করে ফেলুন, হ্যাঁ।
নিউজ পেপার কিভাবে পড়বো? আপনি নিউজ পেপার একটা করে লাইন লিখবেন, ওই একটা করে লাইন খাতায় লিখবেন, লিখার পরে ওইটাকে আপনি গুগলে ট্রান্সলেট করবেন। এভাবেই ওই লাইন থেকে আপনি কি অর্থ জানেন না সেটা শিখবেন। আমি আপনাদেরকে নিউজ পেপার পড়াবো, এটা নিয়ে কোনো টেনশন নাই। আমি হচ্ছে কিছু ক্লাস হচ্ছে নিউজ পেপার হচ্ছে পড়াবো। আর নিউজ পেপার থেকে কি পড়বেন আসলে? আপনি আন্তর্জাতিক পড়বেন আর প্রথম পেজ পড়বেন, দুইটা পেজ পড়বেন জাস্ট নিউজ পেপারের। আপনি দুইটা পেজ পড়বেন, একটা হচ্ছে ইন্টারন্যাশনালের পেজ পড়বেন, ইন্টারন্যাশনাল, আর হচ্ছে প্রথম পেজ, ফার্স্ট পেজ এন্ড ইন্টারন্যাশনাল পেজ, এই দুইটা পেজ পড়বেন, আর কিছু পড়ার দরকার নেই। ইন্টারন্যাশনাল পেজের একদম খুঁটিনাটি দেখবেন, আর হচ্ছে ফার্স্ট পেজের খুঁটিনাটি দেখবেন, আর কিছু পড়ার দরকার নেই। হ্যাঁ, তাহলেই হবে, এই দুইটা পেজ পড়লেই হবে। ধরুন আমরা যদি এখন যাই এখানে দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি স্টার, এইখানে চলে যাব। এইখান থেকে হচ্ছে আপনি যেভাবে প্রথম দিকে একটু চেষ্টা করবেন, আপনাকে আমি বলি, এই যে দেখুন এখানে হিউজ আর্টিকেল দেওয়া আছে। হ্যাঁ, এই যে এই আর্টিকেল গুলা আপনি হচ্ছে একটু ঢুকলেন ভিতরে, আপনার ফোন দিয়েই করবেন, এগুলা ফোনের ভিতরে আপনি ঢুকলেন, ঢুকার পরে এই যে দেখুন, এই যে এই হেডলাইনটা যে আসলো, এই হেডলাইনটা আমি কি করব, এই যে এইখান থেকে কপি করে আপনার ফোনেও দেখুন গুগল ট্রান্সলেট আছে, আপনি আপনার ফোনে হচ্ছে গুগল ট্রান্সলেট লিখে সার্চ দেবেন, গুগল ট্রান্সলেট, এই যে ট্রান্সলেট, আপনি গুগল ট্রান্সলেট বেঙ্গলি টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা যেটাই থাকুক, এইটাতে গিয়ে আপনি কি করবেন, এই যে যে আমি কপি করছি এটা আমি পেস্ট করে দিলাম এই যে এইখানে। এখন দেখুন এই বাংলা আর এই যে ইংলিশ এটা আমি একটু মিলানোর চেষ্টা করবো। এই দেখুন 43 বিসিএস অর্থাৎ 43, মানে 43 বিসিএস অর্থাৎ 43 বিসিএস, এই যে রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট, তো এটা হচ্ছে নিয়োগ, এই যে অর্থটা হচ্ছে কি নিয়োগ, রিক্রুটমেন্ট। এরপরে যদি আমার সন্দেহ থাকে রিক্রুটমেন্ট অর্থটা কি, তাহলে আমি আবার এটা আমি এইখানে গুগলে লিখে সার্চ দিব যে মিনিং ইন বেঙ্গলি, তাহলে এই বেঙ্গলিটা হচ্ছে এই যে নিয়োগ, এই যে চলে আসছে নিয়োগ, তাহলে এটার অর্থ হচ্ছে নিয়োগ, রিক্রুটমেন্ট। তাহলে আমার যদি এটার উচ্চারণও জানতে হয় তাহলে আমি কি করব, এই যে এইখান থেকে রিক্রুটমেন্টের অর্থটা কি সেটা আমি উচ্চারণটাও শিখে নেব। তো আমার হচ্ছে মূলত পেপার পড়ার উদ্দেশ্য হচ্ছে ইংরেজি ভোকাবুলারি শেখা, ট্রান্সলেশন শেখা, জাস্ট এটাই, ট্রান্সলেশন কিভাবে করতে হয়। তাহলে এই যে 43 রিক্রুটমেন্ট, তার মানে 43 বিসিএস, তো টু গভ মানে গভ টু ইজ এ রিবুলেট ক্যান্ডিডেট অফ 227। এখন এইটার বাংলাটা কি সেটা হচ্ছে এই যে এইখান থেকে নিচে দেখবেন, এই যে দেখুন গভ টু রিবুলেট অর্থাৎ এই যে এত জনের পুনর্মূল্যায়ন, এই যে পুনর্মূল্যায়ন, এই যে রিভালুয়েট, রিভালুয়েট এটা হচ্ছে কি পুনর্মূল্যায়ন। তাহলে দেখুন এখানে দুইটা ওয়ার্ড আপনি যদি না জানতেন আগে থেকে, এই যে রিক্রুটমেন্ট অর্থ হচ্ছে নিয়োগ, রিক্রুটমেন্ট নিয়োগ, এটা পেপারে ইউজ করে মানে কি আপনি খাতায় লেখলে এটা খুবই স্মার্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে রিভালুয়েট অর্থাৎ রিইভালুয়েট মানে ইভালুয়েশন, ওইখান থেকে রিভালুয়েট হয়েছে এটা। তাহলে ক্যান্ডিডেট মানে কি যে প্রার্থী অর্থাৎ প্রার্থীরা। তাহলে দেখুন বাংলা সবসময় কি হয়, ইংলিশ লাইনের একদম এই যে ইংলিশ লাইনের নিচ থেকে মূলত বাংলা হয়। আমি এই যে একদম পিছনের দিক থেকে অর্থাৎ এই যে দিক থেকে বাংলা হওয়া শুরু করবে, অর্থাৎ দেখুন 227 জনের, অর্থাৎ 227 জনের ক্যান্ডিডেট মানে প্রার্থীর, 227 জন প্রার্থীর পুনর্মূল্যায়ন, পুনর্মূল্যায়ন, পুনর্মূল্যায়ন করবে এই যে কেরা সরকার, টু মানে গভট, গভট। তাহলে দেখুন একদম পিছনের দিক থেকে বাংলা হইলো না, আমি এইভাবেই শিখবো যে পিছনের দিক থেকে বাংলা করে করে সামনের দিকে যাইতে থাকবো, এটাই মূলত সিস্টেম। এই যে 227 জনের প্রার্থীর রিভালুয়েট অর্থাৎ পুনর্মূল্যায়ন করবে কে, সরকার, সরকার আবার কি করবে পুনর্মূল্যায়ন করবে। এটা হচ্ছে ডেইলি স্টার হচ্ছে একটা নিউজ করছে। তো এটার এখন বিস্তারিত আমি দেখবো এখান থেকে, এই যে বিস্তারিত, বিস্তারিতটাও কি করবে এই যে এইখান থেকে এই যে ফুল আমি কি করব এটা কপি করব, কপি করে আমি হচ্ছে এইখানে ট্রান্সলেশন, আমার যে ট্রান্সলেশনটা থাকবে সেখানে দিয়ে দেব। এখন হচ্ছে আমরা এইখান থেকে একদম ফুল স্টপের এইখান থেকে দেখব, এই যে দেখুন দা গভর্নমেন্ট অর্থাৎ টুডে অ্যানাউন্সড, অর্থাৎ গভর্নমেন্ট কি করেছে অ্যানাউন্সড করেছে অর্থাৎ ঘোষণা দিয়ে দিয়েছে
তো এইভাবে হচ্ছে একদম পুরোপুরি হচ্ছে আমরা এটার প্র্যাকটিস গুলা দেখবো। আমি হচ্ছে এগুলা দেখাবো আপনাদেরকে পরবর্তীতে। এগুলা হচ্ছে আমি চেষ্টা করব। একজন বলেছেন আজকে 35টা হয়েছে, যদি 35টা হয় তাহলে 35টাই, আমরা আমাদের টার্গেট ছিল আজকে 100 পড়ার, কিন্তু আমরা তো হচ্ছে আমি এমনিতে একটু অসুস্থ মানুষ, তো এই জন্য হয়তো আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করতে পারতেছি না। তবে আপনাকে হচ্ছে আমি আরেকটা নোট দিয়ে দিব, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি একটু চেষ্টা করবেন আর একটু বাড়াইয়া লিখে ফেলতে, যাতে করে আপনি 50টা মিল করে লিখে ফেলতে পারেন, হ্যাঁ 50টা শিখে ফেলতে পারেন অন্তত। তাহলে আমাদের হয়তো 3টা ক্লাস লাগবে ফ্রেজ এন্ড ইডিয়মস আমাদের শেষ করতে, হ্যাঁ। তাহলে আমরা এই মাস্টার বইয়ের ফ্রেজ এন্ড ইডিয়মসটা শেষ করে ফেলবো অন্তত। তো আমরা হয়তো এই যে এই বই থেকেও কিছু জিনিস আমরা নিয়ে নিতে পারি, কারণ এই বইটাও আমার কাছে, আমি আসলে এই বইটা অনেকদিন পড়েছি, তো আমার কাছে এই জন্য ভালো লাগে যেহেতু আমি পড়েছি। তা আপনারা যে কোনো একটা বই পড়লেই হয় আসলে মূলত। তা আপনারা শুধু মাস্টার বইটা পড়বেন, মাস্টার বইটা পড়লেই হবে, হ্যাঁ। অন্য আর যে কোনো বইয়ের হেল্প লাগবে না। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ক্লাসে, লাইভ ক্লাসে উপস্থিত থাকবেন, সবাই লাইভ ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। লাইভ ক্লাস যদি না করেন তাহলে দেখবেন ক্লাসগুলো জমে গেলে পরে আর ক্লাস করতে ইচ্ছা করতেছে না। ওকে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।